আমরা আজকে ওহমস লর সংক্রান্ত কিছু অঙ্ক করব। একটা সার্কিট বোর্ডে আঁকা আছে। এখানে দেখতেই পাচ্ছ কতগুলো রেজিস্ট্যান্স রয়েছে, অ্যামিটার, ব্যাটারি এবং একটা কি। প্রশ্নটা হচ্ছে যে এই অ্যামিটারে কি রিডিং হবে যদি অ্যামিটার রিডিং, অ্যামিটার পার্ট যদি কে যদি অফ থাকে, অফ লাইনে থাকে, অফ করা যাকে বলি, সুইচ অফ করা, অর্থাৎ এখানটা খোলা থাকবে। এই পথটা যদি খোলা থাকে, পরিষ্কার বোঝা যাচ্ছে, তাহলে সার্কিটটা এইটুকু দিয়ে কমপ্লিট হলো। এই অঞ্চলের মধ্যে তখন আর কারেন্ট যাচ্ছে না। তার ফলে এই জায়গাটা পুরো যে ক্লোজ যে সার্কিটটা তৈরি হলো, তাতে 4 ওহম অ্যামিটারের রেজিস্ট্যান্স যদি, যেহেতু কিছু দেওয়া নেই, আমি যদি তাকে নেগলিজিবল ধরি, আর 2 ওহম, এরা সবাই সিরিজে আছে। সুতরাং নাম্বার 1 পার্টটা, যেটা কে যখন অফলাইনে থাকছে, তখন মোট রেজিস্ট্যান্স হচ্ছে বা মোট রোধ হচ্ছে কত? 4 + 2, 4 + 2 ওহম, দ্যাট ইজ 6 ওহম। তাহলে কারেন্ট আই, এটাই হবে অ্যামিটারের পার্ট। তাহলে সেটা হচ্ছে 9/6, দ্যাট ইজ 1.5 অ্যাম্পিয়ার। তাহলে অ্যামিটারের পার্ট হবে এটা 1.5 অ্যাম্পিয়ার। এবার নাম্বার 2টা হচ্ছে যদি কিটাকে ক্লোজ করা হয়, দ্যাট ইজ যদি কিটা অফ না থেকে, যদি এখানে সার্কিটটা অন থাকে, তাহলে কি হবে? এখানে দেখতে পাচ্ছ যে আমরা জানি যে পজিটিভ এন্ড দিয়ে কারেন্টটা বেরোচ্ছে, ঠিক এখানে এসে ব্রাঞ্চিং হচ্ছে। তার মানে এইটুকু হচ্ছে প্যারালাল কম্বিনেশনে আছে, তার সাথে 2 ওহমটা সিরিজ কম্বিনেশনে আছে। তাহলে মোট রোধ বার করার জন্য আমরা আগে 8 আর 4 ওহম, এটা প্যারালাল কম্বিনেশনে আছে। 8 ওহম, 4 ওহম সমান্তরালে আছে। তাহলে তাদের রোধ কত? তাদের তুল্য রোধ হলো 8 × 4 / 8 + 4 ওহম, দ্যাট ইজ 32/12। এটা হয়ে যাবে 8/3 ওহম। এবার তার সাথে এই 8/3 ওহমের সাথে 2 ওহমটা সিরিজে থাকছে। আমি এবার এটাকে একটু মুছে দিচ্ছি। তাহলে এবার এই সার্কিটটার এবার মোট রোধ কত হবে? এটা প্লাস ওটা, 8/3 + 2 ওহম, দ্যাট ইজ 14/3 ওহম। তাহলে 14/3 ওহম যদি হয়, আমরা এবার তাহলে তার মধ্যে দিয়ে, এই 14/3 ওহমের মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে সেটা বার করে নিই। কী করে বার করবো? এই ওহমস ল, 9 ওটা। তাহলে কারেন্ট আই ইজ ইকুয়াল টু হচ্ছে 9 / 14/3 অ্যাম্পিয়ার, or 27/14 অ্যাম্পিয়ার। এবার এটা তো মোট কারেন্ট, কিন্তু এই অ্যামিটারের মধ্যে দিয়ে তো সেই মোট কারেন্টটা যাচ্ছে না, বুঝতেই পারছো, কারণ এখানে ব্রাঞ্চিং হচ্ছে। এবার এরা দুজনে প্যারালাল কম্বিনেশনে আছে,
আগের দিন আমরা দেখেছি যে যদি প্যারালাল কম্বিনেশনে থাকে তাহলে প্রত্যেকটা রোধের ওপর যে পোটেনশিয়াল ড্রপ পড়ে সেটা কিন্তু সমান। তাহলে এবার আমরা ধরে নিচ্ছি যে এটার মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা ধরে নিই এটার মধ্যে দিয়ে I1 যাচ্ছে, তাহলে এটার মধ্যে দিয়ে I মাইনাস I1 যাচ্ছে। এটা ধরে নিয়ে পোটেনশিয়াল ড্রপটাকে সমান করে আমরা চলো কারেন্টটাকে 4 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটাই অ্যামিটারের মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা সেটাকে বার করে ফেলি। I1 into 4 is equal to I minus I1 into 8 হবে, তাহলে যেহেতু 8 আর 4 প্যারালাল কম্বিনেশনে আছে, তাহলে 4I1 plus 8I1 is equal to 8I. 12I1 is equal to 8 into I মানে হয়েছে 27/14, এটা লিখলাম। তাহলে I1 কত হচ্ছে 8 into 27/14 into 12, তাহলে এখানে হলো 27 আচ্ছা একবারে কেটে দিচ্ছি, 3 কেটে দিচ্ছি, একবারে 9/7। তাহলে এটাই এই অ্যামাউন্ট অফ কারেন্ট, দ্যাট ইজ 1.2 থাকলে তো 29 মতো হবে। হ্যাঁ, হ্যাঁ, এত অ্যাম্পিয়ার কারেন্ট হবে। I1 is equal to 1.29 অ্যাম্পিয়ার হলো। তাহলে এভাবে মোটামুটি সিম্পল একটা অঙ্ক। আরেকটু কমপ্লিকেটেডে যাব, রেজিস্ট্যান্সের ডিফারেন্ট কম্বিনেশন। সেখানে আমাদের সবসময় কিন্তু কম্বিনেশনগুলোকে আমরা এটা ডাইরেক্টলি প্যারালাল অথবা সিরিজে আছে এভাবে কিন্তু আমরা বলতে পারবো না। অনেক সময় দেখবে একটা ডায়াগ্রাম, সেটা একটা সিমেট্রি কনসিডারেশন থেকেও তোমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের আইডিয়াটা পেতে হবে। সবার আগে একটা কমপ্লিকেটেড সার্কিট থাকলে পরে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সিম্পলিফাইড ডায়াগ্রাম আমাকে এঁকে নিতে হবে। কম্বিনেশন তো সেই সিরিজ অথবা প্যারালাল হবে, কিন্তু আমাকে আগে একটা সিম্পলিফাইড ডায়াগ্রাম আঁকতে হবে, এবং সেটা অনেক ক্ষেত্রে সিমেট্রি কনসিডারেশন থেকে আমরা করি। সেরকম একটা অঙ্ক এবার চলো করি। আমরা একটা সেকেন্ড প্রবলেমে যাচ্ছি। বোর্ডে দেখো আঁকা আছে, এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে আর, স্মল আর করে। এখানে একটা ছোট ত্রিভুজ তৈরি হয়েছে, আর সবটা নিয়ে একটা বাইরে বড় ত্রিভুজ তৈরি হয়েছে। ভেতরে অনেকগুলো ত্রিভুজ, যেরকম আমরা অন্তর্বৃত্ত আঁকার সময় দেখি, অনেকটা সেরকম টাইপের দেখতে হয়েছে। এবার এখানে একটা জিনিস দেখো, এই ট্রায়াঙ্গেলটা, এটা যে ফরমেশনটা হয়েছে, সেখানে যদি আমি মাঝখান দিয়ে একটা ডটেড লাইন, আমি বরঞ্চ লাল কালি ইউজ করি তাহলে তোমরা বুঝতে পারবে। আমি যদি একটা ডটেড লাইন ঠিক মাঝখান দিয়ে টেনে দিই, ঠিক মাঝখান হলো না আমার আঁকার ডিফেক্টের জন্য। ধরো যদি এরকম, এটা তো রেজিস্ট্যান্স মানে এতটাই আছে তা তো নয়, পুরো তারটা জুড়েই আছে, আমরা এটাকে সিম্বল হিসেবে ইউজ করি। তবুও আমি সিমেট্রি করছি, যখন আমি সিমেট্রিক্যালি আঁকলাম। এখানে দেখো ঠিক মাঝখান দিয়ে যদি আমি একটা লাইন টানি, তাহলে দুপাশে কিন্তু একটা সিমেট্রি তৈরি হলো। ঠিক এই রেজিস্ট্যান্সটাকে আমরা দুটো ভাগে ভাগ করলাম। আমরা দেখেছি যে লেংথ কমলে তার সঙ্গে প্রপোর্শনেটলি রেজিস্ট্যান্স কমে। তাহলে ঠিক আমরা যখন মাঝখান দিয়ে ওকে কাটছি, এপাশে একটা হাফ, এপাশে একটা হাফ, তাহলে এপাশে r/2, এপাশে r/2 হলো। এরকমভাবে আমরা ধরে নিতে পারি। এবার তাহলে এর যে সিম্পলিফাইড, আমি বললাম যে একটা সিম্পলিফাইড ডায়াগ্রাম আঁকতে হবে, কারণ এটা ভীষণ কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে তুমি যদি ঠিক এটাকে রেখে সলভ করতে যাও। তাহলে কি করতে হবে, এই পাশে এ মনে করো এই পয়েন্টটা রয়েছে, কারণ আমার তুল্যাঙ্ক রোধ বার করতে হবে আর এ বি, এ আর বির মাঝখানে তুল্যাঙ্ক রোধ।
তাহলে আমরা এটাকে করি, কারেন্টটা ঠিক দেখো ব্রাঞ্চিং হচ্ছে, যেখান দিয়ে এখানে ব্যাটারি যেখানেই লাগানো হোক, এখান থেকে তো আস্তে আস্তে ব্রাঞ্চিংটা হবে, আইদার এদিক দিয়ে ঢুকবে অথবা এদিক দিয়ে ঢুকবে, যেদিক দিয়ে ঢুকবে তার উল্টো দিক দিয়ে বেরোবে। তাহলে এইখানে তিনটে ব্রাঞ্চিং এখান থেকে হচ্ছে, তিনটে জায়গায়। তার মানে এরা একটা প্যারালাল কম্বিনেশনে আছে ধরে নিয়ে আর তার সাথে ঠিক সিমিলার আর একটা হাফ এইখানে r/2, এইগুলো আর করে, এইগুলো আর করে, এভাবে আমরা সিম্পলিফাই করে নিলাম। দেখো তিনটে ব্রাঞ্চ, এখানেও তিনটে ব্রাঞ্চ, ঠিক এখান থেকে যখন আসে এইটার পোটেনশিয়ালটা 0 হয়ে যায়, সুতরাং থাকা না থাকা সমান। আমরা এইভাবে সার্কিটটাকে ভাগ করলাম। তার ফলে কি হলো, এই তিনটে প্রত্যেকটা পার্টের মধ্যে আমরা তিনটে করে প্যারালাল কম্বিনেশনের রেজিস্ট্যান্স পেলাম। তাহলে এই তিনটের এই ছোট পার্টটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? দ্যাট ইজ 4/r, ধরে নিচ্ছি এটা r ড্যাশ। তাহলে r ইজ ইকুয়াল টু হচ্ছে r/4। সিমিলারলি এই পার্টটারও r/4 হচ্ছে। তাহলে তাহলে নেট রেজিস্ট্যান্স হচ্ছে RAB হচ্ছে r/4 প্লাস r/4, দ্যাট ইজ r/2। এই হচ্ছে নেট রেজিস্ট্যান্স। দেখো কতটা সিম্পলিফাইড হয়ে গেল অঙ্কটা করার সময়, কিন্তু আসল কাজটা হচ্ছে তুমি কোথায় ইকুইভ্যালেন্ট যে সার্কিটটা তুমি করবে সেটাই তুমি কত ইজিলি করতে পারলে, কতটা এফিশিয়েন্টলি করতে পারলে, দ্যাট ইজ দ্য মেইন টাস্ক এরকম ধরনের প্রবলেমে। আর একটা অঙ্ক করি আমরা এরকম ধরনের। আর একটা অঙ্কে আমরা এসে পড়েছি, দেখো আর একটা সার্কিট আঁকা আছে। এখানে ঠিক একটা যেন সামান্তরিক, তার দুটো কর্ণ, প্রত্যেকটা বাহুতে 10 ওম করে রেজিস্ট্যান্স লাগানো আছে। আর এইভাবে, আচ্ছা এখানে 12 ভোল্ট হচ্ছে এর ইএমএফ। আচ্ছা এখানে অ্যামিটার লাগানো আছে। আমরা ধরে নিচ্ছি এখানেও আভ্যন্তরীণ লোডটাকে নেগলেক্ট করছি। কত কারেন্ট হবে, প্রবাহ মাত্রা বা অ্যামিটার রিডিং। তাহলে আমাদের আগে তুল্যাঙ্ক রোধ বার করতে হবে। প্রথম আমরা ওপর থেকে এভাবে নামছি, একদম ওপরে রেজিস্ট্যান্সটা রয়েছে একা। তারপরে এই দুটো দেখো তার সঙ্গে সিরিজে রয়েছে এবং এই কম্বিনেশনটা রয়েছে এর সাথে প্যারালালে। তারপরেরটা এই দিকের বাহুতে ঠিক একই রকমভাবে আর একটা সেট তৈরি হয়েছে, তারা প্রত্যেকের সাথে প্যারালাল, এবং এখান থেকে অ্যামিটার হয়ে ব্যাটারিতে এসে কমপ্লিট হচ্ছে সিরিজ। 12 ভোল্ট, এখানে প্রত্যেকটা 10 ওম করে। তাহলে এবার সহজ, মোট রোধ কত হবে? 1/10 প্লাস এই দুটো মিলে 1/20, আবার 1/20, আবার 1/10।
দেয়ারফোর মোট রোধ হচ্ছে 10/3। এরপর আমাকে প্রবাহ মাত্রা বার করতে হবে। প্রবাহ মাত্রা বার করার জন্য আমরা ওপরের দিকটা নিচ্ছি। ভি হচ্ছে 12 ভোল্ট, তাহলে I ইজ ইকুয়াল টু V/R, 12 ডিভাইড বাই 3 ডিভাইড বাই 10/3, 3টা উপরে চলে গেল, তাহলে ফাইনালি হলো 3.6 অ্যাম্পিয়ার। তাহলে এরকমভাবে আমাকে আগে এই যে রেজিস্ট্যান্সের মেশগুলো সেগুলোকে সিম্পলিফাই করে নিতে হবে, এটাই হচ্ছে প্রবলেম। আচ্ছা, এবার যেভাবে ধরো আমরা রোধের সমবায় করেছি, ধারকের সমবায় করেছি, ঠিক সেভাবে কিন্তু কোষেরও সমবায় হতে পারে। এবং কোষের সমবায় হলে যেভাবে রোধের সমবায় আমরা দেখেছি সমান্তরাল এবং শ্রেণী সমবায়, ঠিক একইভাবে কোষকেও কিন্তু শ্রেণী সমবায় লাগানো যেতেই পারে। যেরকম যদি ধরো একটা ব্যাটারি বা সেল আমার পক্ষে হয়তো যথেষ্ট নয় আমার কাজটার জন্য, তাহলে আমাকে আর একটা ব্যাটারির সাহায্য নিয়ে তার দুটো ব্যাটারির পজিটিভ আর নেগেটিভটাকে আমরা যদি কানেক্ট করি, ঠিক এভাবে যেখানে একটা সেলের নেগেটিভের সঙ্গে একটা সেলের পজিটিভ কানেক্ট হয়েছে, এভাবে যদি হয় তাহলে আমরা এটাকে সিরিজ সমবায় বা শ্রেণী সমবায় বলি। এরকম অবস্থায় এই সেলগুলোর শ্রেণী সমবায় হয়েছে, আমি ধরে নিচ্ছি যে এদের আভ্যন্তরীণ রোধ আর বাইরে একটা এক্সটার্নাল বাইরের একটা রোধ লাগানো রয়েছে, সেটা হচ্ছে ক্যাপিটাল আর। এইরকম অবস্থায় সেলগুলোর তো শ্রেণী সমবায় হলো, ভেতরে যে আভ্যন্তরীণ রোধ সেটার কি হলো, সেটারও কিন্তু শ্রেণী সমবায়ই হলো। এবং সেই শ্রেণী সমবায় সম্পন্ন আভ্যন্তরীণ রোধগুলো আবার এক্সটার্নালি বাইরের রোধটার সাথেও শ্রেণীতেই রইল। এরকম অবস্থায় টোটাল এই যে সার্কিটটা তার মোট রোধ কত হবে? মোট রোধ হবে, এই সার্কিটটার মোট রোধ হবে, বুঝতেই পারছো, তিনটে সেল আছে, 3R প্লাস ক্যাপিটাল আর। এবার তাদের মোট ইএমএফ কত হবে, তড়িৎচালক বল, সেটাও দেখতেই পাচ্ছ আমরা শ্রেণীতে লাগিয়েছি, প্রত্যেকটা যোগ হবে, অর্থাৎ মোট তড়িৎচালক বল হবে 3E। এবার আমার পক্ষে কারেন্ট বার করাটা সহজ হবে। আমরা ওমের সূত্রের কমপ্লিট ফর্মটা এখানে লিখে নিয়েছি, E ইজ ইকুয়াল টু I ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর। সেখান থেকে I ইজ ইকুয়াল টু সহজেই বেরিয়ে আসবে 3E হচ্ছে মোট ইএমএফ ডিভাইডেড বাই 3R প্লাস ক্যাপিটাল আর হচ্ছে মোট রোধ। সুতরাং এই হলো, যদি সেলগুলো শ্রেণী সমবায় থাকে তাহলে তার মধ্যে দিয়ে মোট কারেন্ট হচ্ছে। এবার যদি সার্কিটে আমরা n নাম্বার অফ সেল এরকম নিতে পারি, n মে বি এনিথিং, এনি পজিটিভ নাম্বার, তো তাহলে সেটা এখানে মোট কারেন্টটা হবে NE ডিভাইডেড বাই NR প্লাস ক্যাপিটাল আর। এই গেল কোষের সমবায়টা যখন শ্রেণীতে থাকবে তখন তার কি ঘটনা ঘটছে। আমি পাশে আরেকটা ছবি এঁকেছি যেটা কোষদের সমান্তরাল সমবায়টাকে দেখাচ্ছে। সমান্তরাল সমবায়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমরা সবাই জানি যে এখানে শ্রেণী সমবায় সমান্তরালের রোধই থাকুক বা কোষই থাকুক, যাই থাকুক, আমরা এই কমন দুটো পয়েন্ট এর অ্যাক্রসেই কিন্তু আমরা সমস্ত রকম ইএমএফ মাপতে পারবো, কারেন্টের ব্রাঞ্চিং অবজার্ভ করতে পারবো, সব কিছু। তো এই দুটো পয়েন্ট হচ্ছে কমন পয়েন্ট প্রত্যেকের জন্য, অর্থাৎ আমরা যদি এখানে একটা ব্যবস্থা করি এদের ইএমএফ মাপার, তাহলে প্রত্যেকটা সেলের জন্য ইএমএফ আমার ই হবে।
তাহলে এইটা মাথায় রাখতে হবে যে সমান্তরাল সমবায় কিন্তু ইএমএফ এর কোনো গেইন হচ্ছে না, যেটা শ্রেণী সমবায়ে যোগ হয়ে যাচ্ছে, এখানে কিন্তু সমান্তরাল সমবায় তুমি 100টা লাগালেও একই ইএমএফ থাকবে। তাহলে ইএমএফ হচ্ছে কিন্তু মোট ইএমএফ কিন্তু এখানে বা তড়িৎচালক বল সেটা কিন্তু ই থাকছে। খুব ভালো কথা। এবার রোধের কি অবস্থা হচ্ছে? এই যে ছোট ছোট তিনটে রোধ, আভ্যন্তরীণ রোধ, তারা কিন্তু নিজেরা সমান্তরাল সমবায় আছে এবং এদের যে সমবায়টা তুল্যাঙ্ক রোধ সেটা বাইরের এক্সটার্নাল রেজিস্ট্যান্সের সঙ্গে আবার শ্রেণী সমবায়ে আছে। তাহলে আমরা করে ফেলি এটা। তিনটে রোধ যদি সমান্তরাল সমবায় থাকে তাহলে তাদের তুল্যাঙ্ক রোধ হয়, তোমরা এতদিনে শিখে গেছো, R/3। তার সাথে বাইরের যে রোধটা সেটা সিরিজেই আছে। সুতরাং এই বর্তনীতে মোট রোধটা হচ্ছে R+3R/3। এবার তাহলে এখান থেকে কারেন্ট কত হবে? E/R+3R/3। এই 3টা এবার ওপরে চলে এলো, তাহলে 3E/R স্মল r প্লাস 3R। এবার এখানেও তাই, n নাম্বার অফ সেল দিয়ে তুমি যদি 3 এর জায়গায় n নাম্বার অফ সেল দিয়ে রিপ্লেস করো তাহলে সমস্ত 3গুলো উঠে গিয়ে ওখানে n বসবে। পাশাপাশি দুটো সমবায় কম্পেয়ার করে তোমরা দেখতে পারো যে কীরকমভাবে কোথায় চেঞ্জটা হচ্ছে। এখানে স্মলে কিন্তু চেঞ্জটা রয়েছে, এখানে ক্যাপিটাল R এ চেঞ্জটা রয়েছে। এবার আমরা একটা জিনিস করব, সবসময় যে এরকম একটাই বাহু থাকবে তা নয়, একটা মিক্সড অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে যেখানে সিরিজও আছে, প্যারালালও আছে। এরকম একটা মিক্সড অ্যারেঞ্জমেন্ট যদি থাকে কোনো একটা সার্কিটে তাহলে আমরা কি করব। এবং আরেকটা প্রশ্ন সঙ্গে সঙ্গে চলে আসে যে এইরকম একটা সার্কিটে কীরকম অ্যারেঞ্জমেন্ট করলে, দেখো আমরা কিন্তু সবসময়ই ওমস লর এই চ্যাপ্টারটা আমরা যতক্ষণ পড়ছি আমাদের এই যে ব্যাটারির মধ্যে তার লাগানো, অ্যামিটার দিয়ে কারেন্ট মাপা, সবটাই কিন্তু আমরা করছি একটু বেশি কারেন্ট পাওয়ার জন্য, এই অর্থাৎ পাওয়ারটা বেশি জেনারেট করার জন্য। তা আমাদের সেই অ্যারেঞ্জমেন্টটা কি হলে পরে একটা মিক্সড কম্বিনেশন অফ সেলে আমরা বেশি কারেন্ট পেতে পারবো, সেইটাও একটা আমাদের জিজ্ঞাসা। তা আমরা এবার যে মিক্সড সার্কিটটা আঁকবো সেখানে আমরা সেই উত্তরটা পাবো। চলো সেটা দেখে নিই আমরা। এবার আমরা সেলের মিক্সড কম্বিনেশনে রয়েছি। এখানে প্রত্যেকটা বাহুতে দেখো n নাম্বার ধরে নিচ্ছি যে প্রত্যেকটা বাহুতে, প্রতিটি বাহুতে স্মল nটা করে কোষ রয়েছে। আর এই রকম n সংখ্যক কোষওয়ালা তোমার mটা করে বাহু রয়েছে, mটা করে এরকম সিরিজ রয়েছে। তাহলে আমাদের টোটাল যে সেলের সংখ্যা, কোষের সংখ্যা, সেটা কত হবে? m × n, এটাই হচ্ছে মোট কোষের সংখ্যা। m × n হলো টোটাল কোষের সংখ্যা। এবার তাহলে প্রত্যেকটা বাহুতে টোটাল ইএমএফটা কত হবে? বাহুগুলোতে তো বুঝতেই পারছো তারা সিরিজ কম্বিনেশনে আছে, তাহলে তাদের যে মোট প্রতিটি বাহুর মোট ইএমএফ কত? n × e। আর প্রত্যেকটা বাহুর যে রোধ সেটাও হচ্ছে n × r। বাহুর মোট রোধ। হ্যাঁ,
এন ইন্টু আর। এবার এইরকমভাবে তোমার এমটা প্যারালাল লাইনস আছে। তাহলে একটা জিনিস আমরা আগেও দেখেছি, যখন সেলের প্যারালাল কম্বিনেশন রয়েছে তখন প্রত্যেকটা সেলই যা টোটাল তার যা ইএমএফ সেটাই কিন্তু তুমি এই দুটো এন্ডে সেই ইএমএফটাই পাবে। অর্থাৎ এখানে যদি বাহুতে এন ইন্টু ই ইএমএফ হয়, তাহলে এমটাই বাহু থাক বা 1000টাই বাহু থাক, কিচ্ছু এসে যায় না, মোট ইএমএফ হবে এন ইন্টু ই। এরকম এমটা বাহু আছে। আমরা আগেও দেখেছি সমান্তরাল সমবায়, যখন সেলগুলো সমান্তরাল সমবায় ছিল, এই দুটো এন্ডে কিন্তু এই বাহুটার যা মোট ইএমএফ সেটাই আমি পাবো। দ্যাট ইজ এই এমটা বাহুর জন্য মোট, এই সমগ্র সার্কিটটার জন্য মোট ইএমএফ হলো এন ইন্টু ই। এবার আমাদের যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা বাহুতে এন আর করে রোধ, এরকম এমটা প্যারালাল লাইনস রয়েছে, তাহলে তার মোট রোধ কত হবে? বর্তনীর মোট রোধ হয়ে যাবে এখানে যেমন আমরা ভেবে নিতে পারি যে এন আর করে রোধ, এরকম এমটা প্যারালাল লাইন, তাদের মোট রোধ হচ্ছে এন আর বাই এম, প্লাস আমাদের এক্সটার্নাল যে রোধটা সেটা কিন্তু তার সাথে সিরিজে রয়েছে। তাহলে মোট রোধ হয়ে গেল এন স্মল আর বাই এম প্লাস ক্যাপিটাল আর। এবার আমরা হিসেব করব যে এই রকম অ্যারেঞ্জমেন্টে এবার এদের মোট প্রবাহ কত হবে। আগে প্রবাহটা দেখে নিই কত হয়। আমরা একটু এখানটা মুছে নিচ্ছি। I ইজ ইকুয়াল টু হবে এন ই ডিভাইডেড বাই, এটা হচ্ছে মোট ইএমএফ, এন আর বাই এম প্লাস ক্যাপিটাল আর। এখানে যদি আমরা একটু সিম্পলিফাই করে নিই, তাহলে এন আর প্লাস এম আর, আর এখানে একটা এম চলে আসবে, তাহলে এম এন ই ডিভাইডেড বাই এন স্মল আর প্লাস এম ক্যাপিটাল আর, এটাই হচ্ছে টোটাল কারেন্ট এই বর্তনীর মধ্যে দিয়ে। তাহলে এবার এই কোষের একটা মিক্সড সমবায়ের যে অ্যারেঞ্জমেন্টটা আমরা পেলাম, তাতে আমরা কারেন্টটা বার করলাম। এটা প্রশ্ন হচ্ছে যে আমাদের তো দেখো এই চেষ্টাটা হচ্ছে কারেন্ট কতটা আমরা বেশি জেনারেট করতে পারবো একটা পার্টিকুলার অ্যারেঞ্জমেন্ট থেকে। এবার যদি এই কারেন্টটাকে ম্যাক্সিমাম পেতে হয়, এরকম একটা অ্যারেঞ্জমেন্ট যেখানে এনটা সেল আছে বাহুতে এবং এমটা প্যারালাল লাইনস আছে, এরকম রেখে আমাদের কি অ্যারেঞ্জমেন্ট করলে পরে ম্যাক্সিমাম কারেন্ট হবে সেটা আমরা বার করব। দেখতেই পাচ্ছি এরকম একটা এক্সপ্রেশন, যখন ডিনোমিনেটর নিউমারেটর ডিনোমিনেটর, সবসময় আমরা জানি যে যদি ডিনোমিনেটরটা কম হয়, লিস্ট হয়, সব থেকে কম হয়, তাহলে আমার কারেন্টটা ম্যাক্সিমাম হবে। এবার আমাদের এন আর প্লাস এম আর এইটা কখন মিনিমাম হবে সেটা আমরা একটু দেখি। আমি ধরে নিচ্ছি এটা এভাবে লিখে নিচ্ছি, লিখতেই পারি। এবার এটাকে আমি এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় যদি আনতে চাই, তাহলে বুঝতেই পারছো এখানে একটা 2 রুট ওভার এম এন আর আর আনলাম, আর একটা মাইনাস করে দিলাম, মানে মাইনাস একটা এনেছিলাম বলে একটা প্লাস করে দিলাম। তাহলে এইটুকু নিয়ে সে হয়ে গেল এ মাইনাস বি হোল স্কোয়ার।
এবার এই রকম এক্সপ্রেশনে কখন এটা মিনিমাম হবে, যখন এই জিনিসগুলো দেখো, এটাও একটা পজিটিভ জিনিস, এটাও একটা পজিটিভ জিনিস, এটার বাইরে হোল স্কোয়ার আছে, সুতরাং ভেতরে যাই থাক না কেন এটা একটা পজিটিভ নাম্বারই দেবে। তাহলে দুটো পজিটিভ জিনিসের সাম জিরো হয় কখন, যখন তারা ইন্ডিভিজুয়ালি জিরো হয়। এইটা জিরো হওয়ার কোনো চান্স নেই, দেখতেই পাচ্ছ। এইটা কিন্তু জিরো হতে পারে যেহেতু মাঝখানে একটা মাইনাস সাইন আছে। তাহলে এইটা কখন জিরো হবে, যদি এন আর ইজ ইকুয়াল টু এম আর হয়, তবে এটা জিরো হবে। আর তাহলেই এই পুরো জিনিসটা মিনিমাম হবে, আর এটা মিনিমাম হলেই আইটা ম্যাক্সিমাম হবে। তাহলে এবার আমরা দেখব যে আমার তো দেখো, যখন একটা সেল তৈরি হয়েছে তখন তার ম্যানুফ্যাকচারার তার আভ্যন্তরীণ লোডটাকে বলে দিয়েছেন। এবার আমরা একটা সার্কিট বানাবো, তাতে কটা সেল লাগবে সেটা আমার কাছে যদি নির্দিষ্ট থাকে, তাহলে আমি এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা কতটা লাগাবো টু গেট ম্যাক্সিমাম কারেন্ট, সেটা আমি এই ফর্মুলা থেকে বার করতে পারবো। তাহলে এখানে আমরা ক্যাপিটাল আরটা এন আর বাই এম যদি করি, তাহলে আমার সার্কিটে ওই রকম অ্যারেঞ্জমেন্টের জন্য ম্যাক্সিমাম কারেন্ট হবে। তাহলে এইভাবে আমরা এই কোষের সমবায়টাও দেখলাম। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যখন আমরা অঙ্ক করব, এটা দিয়ে অনেক অঙ্ক আসবে। আমরা যখন অঙ্ক করব তখন আবার আমরা সেই প্রবলেমে আসবো।